সকালের মিষ্টি বাতাস গায়ে মেখে সূর্যি মামা ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মিষ্টি হেসে সকলকে বলল, গুড মর্নিং। বেশ অনেকটা ভোরেই রুদ্রের আজ ঘুম ভেঙে গেছে। রুমে আসতেই দেখলো তার দুষ্টু ছানাটা মায়ের কোল জুড়ে আদরে লেপ্টে ঘুমিয়ে আছে। দু চোখ ভরে দেখলো সেই দৃশ্য, মনোরম সুমধুর সেই দৃশ্য। রুমে আসতে চড়ছে একটা হাঁচি দিয়ে বসলো। হাঁচির শব্দে তনুশ্রীর ঘুমটা ভেঙে চোখ পিটপিট করে তাকালো। চোখাচোখি হলো দুজনের। বেশ কিছুক্ষণ দৃষ্টি বিনিময় হলো দুজনের মধ্যে। তারপর আবার হাঁচি দিয়ে বসলো রুদ্র। ঘোর ভাঙল তনুর। পাতলা কম্বল ঠেলে উঠে বসলো। নজর গেল নিজের গায়ে। মাথার চুলগুলো খোপা খুলে ছড়িয়ে রয়েছে সারা শরীর জুড়ে। ওড়নাটা গায়ে নেই। সালোয়ারটা গলা বড় হওয়ায় ভিতর থেকে অন্তর্বাসের কিছু অংশ উঁকি দিচ্ছে। অপ্রস্তুত হয়ে পড়লে তনুশ্রী। সালোয়ারের গলাটা ধরে টেনে কাঁধে তোলার চেষ্টা চালালো। ওকে অপ্রস্তুত হতে দেখে রুদ্র সাথে সাথে পেছন ঘুরে দাঁড়ালো। একটু লজ্জা দিতে ইচ্ছে করলো, কারণ কাল থেকে দেখে যাচ্ছে মেয়েটাকে। সামনে গেলেই হয় কাঁপাকাঁপি করছে, নয়তো লজ্জায় লাল নীল হচ্ছে। দুষ্টু বুদ্ধি মাথায় ভর করলো রুদ্রর। বলল, ওভাবে টানাটানি করার কিছুই হয়নি, কারণ আমি কিছুই দেখতে পাইনি। কাঁধের ওপর থাকা ব্ল্যাক কালারের ওটাও না। বলেই হনহন করে ওয়াশরুমে ঢুকে যায়। একবার পেছন ঘুরেও তাকালোও না। তাকালে দেখতে পেত ওর কথার আঘাতে একজনের চোখ মুখ ঠিকরে বেরিয়ে যাওয়ার অবস্থা। তনুশ্রী লজ্জায় লাল হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, এই লোক তো দারুণ ঠোঁটকাটা। দেখেছে ভালো কথা, এভাবে বলে লজ্জা দিল কেন? ইস, কিভাবে মুখ দেখাবে এবার সে? কম্বলটা টেনে সাথে সাথে নিজের মুখটা ঢেকে নিল। আর এদিকে ওয়াশরুমের মধ্যে ঢুকে একজন তৃপ্তি সহকারে হেসে ওয়াশরুমের ভিতরে লাগানো আয়নায় নিজেকে দেখতে লাগলো। রুদ্র এভাবে হাসতে হাসতে নিজেকে দেখতে দেখতে হঠাৎ পরিণীতির কথা মনে পড়ে গেল। ও তো পরিণীতিকে বিয়ের প্রথম প্রথম এভাবেই লজ্জা দিত। পরিণীতি যদিও তনুর মতো এতটা লজ্জা পেত না কখনো, তবুও খানিক অপ্রস্তুত হয়ে পড়ত। তাতেই রুদ্রের দুষ্টু হাসি মন থেকে সরাসরি ঠোঁট জুড়ে লেপ্টে যেত। আজ 1.5 বছর পর এমন তৃপ্তি সহকারে হাসল সে। বেসিন থেকে জল নিয়ে চোখ মুখ ধুয়ে ভাবতে লাগলো, তাহলে কি সে একটু একটু করে পরিণীতির ভাবনা থেকে বেরিয়ে আসতে চলেছে? ওর হৃদয়ের যেখানে সবটা জুড়ে পরিণীতির বসবাস ছিল, সেখানে কি তাহলে তনুশ্রী নামক অচেনা অজানা রমণীর ছাপ পড়তে শুরু করেছে? থমকে যাওয়া জীবনে পুনরায় কি বসন্ত আসতে চলেছে? চোখ বন্ধ করে ভাবতে লাগলো রুদ্র। ভাবছে, সে কি তাহলে পরিণীতির ভালোবাসাকে উপেক্ষা করছে? পরিণীতি কি এর জন্যে ওকে দোষারোপ করবে? প্রশ্ন করলো হৃদয়কে, কিন্তু উত্তর পেল না। আস্তে আস্তে ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা খুলে চলে গেল ডাইনিংয়ে। কারণ এই মুহূর্তে তনুশ্রী মুখোমুখি হতে চায় না সে। না না, ভুল বললাম। সে নিজের অন্তর্দ্বন্দ্বেই ব্যস্ত। পরিণীতি আর তনুশ্রী দুই নারীর মাঝে আটকে গেছে রুদ্রের হৃদয়। সময় চাই রুদ্রের নিজেকে বোঝার জন্য। অন্তরে মনে তৈরি হওয়া দ্বিতীয় সত্তার অধিকারিণীকে তাকে চেনার জন্যে, জানার জন্য। সকাল থেকে একের পর এক হাঁচি দিয়েই যাচ্ছে রুদ্র। রুদ্রের এমন অবস্থা দেখে সরোজিনী সহ বাড়ির প্রত্যেকেই বেশ চিন্তিত। কারণ ছেলেটা সবে মাত্র এত বড় অসুস্থতা থেকে বেরিয়ে এসেছে, তার উপর আবার সর্দি। মেঘনাও ছিল ডাইনিংয়ে, চন্দনা তার পাশে বসা। চন্দনা বোনের কানে ফিসফিসিয়ে বলে উঠল, কিরে, এখানে এভাবে বসে আছিস কেন? যা তাড়াতাড়ি কফি বানিয়ে নিয়ে আয়। রুদ্রকে দে। সারাদিন রুদ্র রুদ্র করিস, আর তার যত্ন নিবি না? তাহলে রুদ্রের জীবনে তুই ঢুকবি কিভাবে? আমাকে কি তোর কাজের লোক মনে হয়? আমি রুদ্রকে কফি বানিয়ে দিতে পারবো না। ওসব কাজ বাড়ির কাজের লোকের। বলল মেঘনা। তারপর শেফালিকে জোরে ডাক দিয়ে রুদ্রের জন্য কফি দিতে বলল। শেফালি কফি বানিয়ে নিয়ে আসতেই কফির মগটা ধরে রুদ্রের হাতে দিয়ে তার পাশে একদম গা ঘেঁষে গিয়ে বসল। তারপর শুরু হলো সেই ন্যাকামি। রুদ্র, তোমার ঠান্ডা লাগলো কিভাবে? এই তো তুমি সবে সুস্থ হয়ে উঠলে। ইস, কি যে করো না! নিজের তো একটু খেয়াল রাখতে পারো।
বলেই ডান হাতটা নিয়ে রুদ্রের কপালে গলায় বোলাতে লাগলো। রুদ্র বিরক্ত হলেও আপাতত তেমন কিছুই বলল না, শুধুমাত্র কৌশলে এড়িয়ে কফির মগটা নিয়ে নিজের রুমে প্রবেশ করলো। রুমে এসে দেখে তনুশ্রী পাখিকে ফ্রেশ করিয়ে রাতের পরা জামাকাপড় চেঞ্জ করিয়ে খাটে বসিয়ে রেখেছে। রুদ্র পাখিকে কোলে নিয়ে সোফায় বসে কফিটা খেতে লাগলো। ঠিক তখনই পাখির জন্য দুধের গ্লাস নিয়ে হাজির হলো তনুশ্রী। তারপর রুদ্রের কোলে বসা অবস্থাতেই আতুরে বলি আওড়াতে আওড়াতে পাখিকে দুধটুকু খাইয়ে দিল। রুদ্র শুধু চেয়ে চেয়ে দেখলো পাখির আর তনুশ্রীর কর্মকাণ্ডগুলো। আবারও সেই একরাশ ভালো লাগার শীতল পরশ হৃদয়টাকে ভরিয়ে দিল। তোমার এক্সাম কবে? পাখির মুখ মুছতে মুছতে রুদ্রের কথাগুলো শুনে থমকে গেল তনুশ্রী। তনুশ্রীকে চুপচাপ থাকতে দেখে আবারও প্রশ্ন করলো রুদ্র। তোমার তো ফাইনাল ইয়ারের এক্সাম ছিল, তাই না? সেটা কবে? আর মাত্র 1.5 মাস বাকি। পড়াশোনা করার ইচ্ছা আছে নাকি নেই? যদি থাকে তাহলে আজ থেকেই তোমাকে শুরু করতে হবে নতুন করে পড়াশোনা। রুদ্রের কথাগুলো শুনে তনু খানিকটা চুপসে গেল। কিভাবে পড়াশোনা স্টার্ট করবে? ও কি সাথে করে বই নিয়ে এসেছে নাকি? এই মানুষটা কি জানে না কি পরিস্থিতিতে ওর বিয়ে হয়েছে? আসার সময় কি অত কিছু মাথায় ছিল নাকি? আগের পরিস্থিতি একরকম ছিল, বাড়ির পাশে বিয়ে হচ্ছিল, যখন খুশি তখন গিয়ে বই নিয়ে আসতে পারতো। কিন্তু এখন তো কলকাতায় থাকে, কিভাবে ও বই আনবে? তনুশ্রীকে ভাবনায় মত্ত দেখে রুদ্র বলল। বুঝেছি, বই নেই সে কথাই ভাবছো তো? আজকেই বইয়ের জোগাড় হয়ে যাবে, সাথে নোটসও এনে দেবো। চোখটা বড় বড় করে তনুশ্রী তাকিয়ে রইল রুদ্রের দিকে। বই এনে দেবে মানে? উনি কি জানেন ওর কোন সাবজেক্ট কি কি নোটস লাগবে? তাহলে কিভাবে জোগাড় করে দেবে? মনে মনে ভাবলেও মুখে উচ্চারণ করতে পারল না। এদিকে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে থাকা তনুশ্রীকে দেখে রুদ্র আবার বলল। তোমার বাবার কাছ থেকে সব বই নোটস আনানোর ব্যবস্থা কালই করে ফেলেছিলাম। তোমাদের ওইদিকে আমাদের যে কারখানাটা আছে না, তার ম্যানেজার সাহেব কলকাতায় এসেছিলেন ওখানকার হিসেব দেখাতে। তাই আমি আসার সময় তোমার বাবার সঙ্গে দেখা করে বই আর নোটসগুলো নিয়ে আসতে বলেছি। সাথে তোমার সব রকমের দরকারি ডকুমেন্টস পাঠিয়ে দিতে বলেছি। কথাগুলো শুনে তনুশ্রীর হৃদয় ঠান্ডা হলো। আবার সেই শীতল অনুভূতিগুলো হৃদয়ের আনাচে কানাচে আঁকি বুকির কাটতে লাগলো। ঠোঁট ছুঁড়ে খেলে গেল সুন্দর স্মিত হাসির ছটা। এর মধ্যেই আবার শুনতে পেল রুদ্র নাক টানছে। কাল সারা রাত বাইরে থাকায় সর্দি লেগে গেছে, হাঁচি দিচ্ছে, নাক টানছে। হয়তো খানিক বাদের জ্বর আসতে পারে। খুব খারাপ লাগলো তনুর। পাখিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে সূর্যের কাছে বসিয়ে দিল খেলা করার জন্য। তারপর এক ডেচকি ফুটন্ত গরম জল কাপড় নিয়ে দিয়ে ভালো করে ধরে রুমের মধ্যে নিয়ে এসে সে টেবিলে রাখলো। রুদ্র তখন বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। বাষ্প ওরা গরম জল দেখে প্রশ্নবোধক চাহনিতে তাকালো তনুর দিকে। কাপড় থেকে একটা বড় বেডশিট বার করে রুদ্রের দিকে তাকিয়ে বলল। তাড়াতাড়ি আসুন, এখানে এসে একটু স্টিম নেবেন। স্টিম কেন নেব? আপনার সর্দি লেগেছে, এটা এক্ষুনি সেরে যাবে স্টিমটা নিলে। আসুন না প্লিজ। বলেই এক প্রকার হাত ধরেই টেনে নিয়ে এলো টেবিলের কাছে, এনে বসিয়ে দিল সোফায়। তারপর বেডশিটটা মেলে ঢাকা চাপা দিয়ে দিল যাতে স্টিমটা বাইরে বেরোতে না পারে। রুদ্র মুচকি হাসলো বেডশিটের আড়ালে। মেয়েটা অধিকার দেখাচ্ছে তার উপর। বেশ ভালো, তবে সেই মুচকি হাসিটা তনুশ্রী দেখতে পেল না। আজ বাড়িতে সকাল থেকেই সাজো সাজো রব চারিদিকে, কারণ বাড়িতে অতিথি আসছে। রুদ্রের অ্যাক্সিডেন্টের খবর শুনে ও শ্বশুরবাড়ির লোকজন আসতে চেয়েছিল বাড়িতে, কিন্তু সেই দিনই হসপিটালাইজড হতে হয় রুদ্রকে, যেদিন সে কলকাতায় আসে। সেই কারণে বাড়িতে আর আসা হয়নি পরিণীতির বাবা মা আর ভাইয়ের। কাল রুদ্র ব্যাক করেছে শুনেই আজই তারা রুদ্রের সঙ্গে দেখা করতে আসবে। সরোজিনী বেশ ভয় ভয় পাচ্ছেন, কারণ তারা এখনো জানেন না রুদ্রের বিয়ের ব্যাপারটা। তারা যখন জানবে ঠিক কেমন রিয়াকশন দেবে সেটা নিয়েই তিনি চিন্তিত। রান্নাঘরে দাঁড়িয়ে এই সমস্ত কথা ভাবছিলেন সরোজিনী। রোদ্দুরবাবুর ডাক শুনে তিনি ইতস্তত পায়ে চলে গেলেন নিজেদের রুমে। রোদ্দুরবাবু সরোজিনী থমথমে মুখ দেখে বুঝতে পারলেন তার মনের ভিতর চলা ভয়ের কথা, কারণ তিনি নিজেও বেশ ভীতু এই ব্যাপারে। রুদ্রের দ্বিতীয় বিয়ের ব্যাপারটা তারাই হ্যান্ডেল করতে চেয়েছিলেন।
তাদের মতে পাখিকে ভালোবাসবে, মায়ের আদর দেবে, এমনই মেয়ে রুদ্রের জীবনে তারা অ্যালাউ করবেন। নতুবা মেয়ের শেষ চিহ্ন পাখিকে তারা নিয়ে যাবে নিজেদের সাথে করে, যাতে কিনা ভবিষ্যতে সৎ মায়ের জ্বালা যন্ত্রণা পেতে না হয় তাদের আদরের মেয়ের শেষ চিহ্নটুকুকে। তাই তনুশ্রীকে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নয়তো হারাতে হবে একমাত্র নাতনি পাখিকে। তবে মনে মনে বেশ আত্মবিশ্বাসী সরোজিনী আর রোদ্দুর। তনুশ্রী ওদের দেওয়া পরীক্ষায় অবশ্যই পাশ করবে। দুপুর হওয়ার কিছুক্ষণ আগেই পাখির দিদুন, দাদুন আর মামাই সাথে পরিণীতির ছোট মাসির মেয়ে তানিয়া এলো রুদ্রদের বাড়িতে। নীতি আর তানিয়া 4 বছরের ছোট বড় ছিল। নীতির সঙ্গে প্রেমের সুবাদে রুদ্রের সঙ্গে তানিয়ার পরিচয়। রুদ্রকে প্রথম নজরেই ভালোবেসে ফেলেছিল তানিয়া। শুধুমাত্র নীতির কারণে কখনো সে কথা মুখে প্রকাশ করতে পারেনি। তবে নীতি মারা যাওয়ার পর মাসি মেশুকে অনেকভাবে আকার ইঙ্গিতে বুঝিয়েছে পাখির একমাত্র খেয়াল সেই ভালো রাখতে পারবে, কারণ সে পাখির মাসি, এক অর্থে দ্বিতীয় মা। একথা পাখির দিদুন আর দাদু মেনে নেন। এতদিনে বিয়েটা হয়েও যেত, শুধুমাত্র রুদ্রের ঘাড় তেরামির জন্যে আজও কথা এগোয়নি। তবে অসুস্থ রুদ্রের পাশে এই মুহূর্তে দাঁড়াতে চায় সে। কিছুদিন আগেও অবশ্য আসতে পারত, কিন্তু রুদ্র বাড়িতে নেই, দিল্লিতে ছিল। কারই বা সেবা শুশ্রূষা করত, তাই আর আসা হয়নি এই বাড়িতে। যাই হোক, এখন সে এ বাড়িতে রুদ্রের পাশাপাশি কাছাকাছি থাকতে চায়। এই সব কথা বলেই মাসি মেশোকে আর পীযূষকে বুঝিয়ে রাজি করিয়ে সাথে এসেছে। এবার শুধু রুদ্রকে রাজি করানোর পালা। গ্রীষ্মের খরতাপে পুরো প্রকৃতি যেমন বিধ্বস্ত হয়ে যায়, চারিদিক থেকে হাহাকার ওঠে। ত্রাহিমাম ত্রাহিমাম রব ওঠে চতুর্দিকে। তবুও সূর্য তার দহনে দাহ্য করতে ব্যস্ত থাকে, দেয় না ক্ষমা কাউকে। ঝরে পড়ে না ক্ষমার শীতল বৃষ্টি, অঙ্গারের তাপে ভস্ম হয় সব। তদ্রূপ আজ সেই একই অবস্থা মলয়বাবুর সংসারে। প্রলয় যেন আজ সত্যিই প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে। নিজেকে করেছে বিধ্বস্ত। যোগাযোগ কেটেছে তার নিজের জন্মদাতা জন্মদাত্রীর সাথে। আস্থানা গেড়েছে ঘরের কোণে। অন্ধকারময় ঘরটি হয়েছে তার নিত্যদিনের সঙ্গী, যেখানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তনুশ্রীর অজস্র স্মৃতি। বিছানার ওপরে ছড়ানো রয়েছে তনুশ্রীর ছবিগুলো, যা সে কখনো লুকিয়ে আড়ালে আবডালে তুলেছিল। চুল দাড়ি বাড়িয়ে পাগল বেশ ধারণ করেছে। বিগত 1 মাসে চিন্তায় ভাবনায় অনাহারে অর্ধাহারে থাকতে থাকতে শরীরের অবস্থা হয়েছে শোচনীয়। মলয়বাবু ও তার স্ত্রী ছেলের এই করুণ অবস্থা সহ্য করতে পারছেন না। খাবারের থালাটা হাতে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বারবার কড়া নাড়াচ্ছেন প্রলয়ের মা। দরজাটা খোল বাবু, এভাবে আর কতদিন থাকবি? তুই যাকে নিয়ে দুঃখের সাগরে ডুবে আছিস, সে তো দিব্যি সুখেই সংসার করছে। একবারও তোর কথা কি সে ভাবছে? 1 মাস হয়ে এলো, তাও তুই স্বাভাবিক হতেই পারলি না। ওই মেয়েটি কি তোর সব? মা বাবা তোর জীবনে কি কোনো দাম নেই? বলেই কাঁদতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর প্রলয় দরজা খুলে দেয়, তারপর মায়ের সামনে এসে দাঁড়ায়। মায়ের চোখে চোখ রেখে বলে, কেন করলে মা এমন? কেন নিজের জেদ ধরে রাখতে ছেলের জীবন শেষ করে দিতে একটাবারও ভাবলে না? একটাবারও মনে হলো না যে মেয়েটিকে তুমি অপয়া, অলক্ষী, কুলনাসী এগুলো বলে অপবাদ দিলে? সে তোমার ছেলের ভালোবাসা, তোমার ছেলের প্রাণের ভ্রমরা। কি করে পারলে তুমি এটা করতে মা? কি করে পারলে? প্রলয়ের মায়ের চোখে অশ্রুর ধারা বয়ে চলেছে। বাঘহারা আজ ছেলের প্রশ্নে। এতদিন শুধু এই প্রশ্নগুলোই করে গেছে মায়ের কাছে, কিন্তু প্রলয়ের মা সঠিক কোনো উত্তর দিতে পারেননি। আজও নিশ্চুপ তিনি। পাশের ঘরেই মলয়বাবু বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছেন। ছেলের প্রশ্নে তিনিও জর্জরিত। হাসপাতালে দাঁড়িয়ে সেদিন তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা যে কত বড় ভুল ছিল তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আস্তে আস্তে বিছানা থেকে নেমে পাশের ঘরে ছেলের সামনে দাঁড়ালেন, কিন্তু চোখে চোখ রাখতে পারলেন না। কিভাবে রাখবেন? তিনি যে অপরাধী। ছেলের ভালোবাসাকে স্ত্রীর প্ররোচনায় নিজ হাতে গলা টিপে হত্যা করেছেন। ঘৃণার দৃষ্টিতে তাকালেন স্ত্রীর দিকে। সেদিন যদি তোমার আর তোমার ভাইয়ের কথা শুনতাম, তাহলে আজ এই দিন দেখতেই হতো না। আমার ছেলের এই অবস্থার জন্য তুমি দায়ী। নিজেকে কি তোমার সাধু বলে মনে হয়? হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাকি দুজন মারা গেছে,
এই ভুলভাল খবর কে রটিয়েছিল বলো? আমার নাকি মাথা ফেটে মরণাপন্ন অবস্থা, এ কথা কে তনুশ্রীর মামাদেরকে বলেছিল? হ্যাঁ, হাসপাতাল চত্বর থেকে কে লোকজনকে উস্কে দিয়ে তনুর মামাদের অপমান করেছিল, এমনকি মারতে পর্যন্ত গিয়েছিল? বলো, কি হলো বলো, উত্তর দাও। জানি উত্তর দিতে পারবে না, কেন জানো? কারণ সেই উত্তরটা হলো তুমি নিজে। তাই আমার থেকে তোমরা দুজনে দূরত্ব রাখবে। আমার জীবন যেমন তোমরা ধ্বংস করেছো, আমার পরোয়া করনি, ঠিক তেমনি আমিও তোমাদের আজ থেকে আর কোনো পরোয়া করব না। বাবা, এত বড় শাস্তি দিস না তোর ওই বুড়ো বাপকে। মানছি আমাদের ভুল হয়েছে। আসলে অনাথ ছিল তনুশ্রী। তারপরে আমার বিষয় আসয় সম্পত্তি বলতে তেমন কিছু ছিল না ওই মেয়ের নামে। তাই তোর মা আর আমার ওকে পছন্দ ছিল না। আর তাছাড়া আমরা ভেবেছিলাম তোর ওর প্রতি শুধুমাত্র কিছুটা টান আছে, যা সময়ের সাথে সাথে কেটে যাবে। কিন্তু আমরা ভুল ছিলাম, আমাদের ক্ষমা করে দে। তোমরাও অনাথ বলে অবহেলা করেছো, টাকা পয়সা বিষয় আশায় নেই বলে এত ঘৃণা। হ্যাঁ, ছি, ক্ষমা চাও তাই না? ঠিক আছে, ক্ষমা করে দেব, আবার আগের মতো হয়ে যাব। আমার তনুশ্রীকে এনে দাও, যেখান থেকে যেভাবে পারো আমার তনুশ্রীকে আমার জীবনে আবার ফিরিয়ে এনে দাও। যদি এনে দিতে পারো তাহলে আমার কাছে তোমরা ক্ষমা পেয়ে যাবে, ঠিক আছে? নয়তো কখনো ক্ষমা চাইতে আসবে না আমার কাছে। এবার বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর এভাবে খাবার নিয়ে আমাকে ডাকাডাকি করবে না। আমি মৃত্যু চাই, তনুশ্রীহীন জীবন আমি রাখতে চাই না। বলেই দরজার কপাট সজোরে লাগিয়ে দিল। বাইরে দাঁড়িয়ে রইল পুচোরা অশ্রু ভেজা মানুষ, যারা এখন বর্তমানে নিজের পাপের শাস্তি ভোগ করতে ব্যস্ত। কারণ সন্তানের এমন করুণ পরিণতি পিতামাতার সামনে সবসময়ই শাস্তির স্বরূপ। তোমার ফোন ইউজ করো না কেন? ফোন কি ফেলে রাখার জন্য কিনে পাঠিয়েছিলাম আমি? তখন থেকে যে আমি কল করে যাচ্ছি, ফোন বন্ধ কেন? অ্যান্সার মি স্টুপিড। বিগ বাজার শপিং মলের বাইরে দাঁড়িয়ে রুদ্র রেগে তনুশ্রীকে বকে যাচ্ছে এক নাগাড়ে। ওপাশ থেকে শুধুমাত্র নিঃশ্বাসের শব্দ পেয়ে আরো রেগে গেল। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমার কথা কি ভালোভাবে শুনতে পারছো না? আসলে আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে জানি না। তাহলে এতদিন তোমার বাবা মায়ের সাথে কিভাবে কথা বলতে? মা নয়তো বাবা ফোন লাগিয়ে দিতেন কামালগঞ্জ ফোন করার জন্য। ঠিক আছে, এবার আমি তোমায় কিছু প্রশ্ন করব, তার সঠিক উত্তর দেবে। কোনো রকম সংকোচ বোধ করবে না, ঠিক আছে? তোমার সাইজ কত? কিসের সাইজ? আমি তোমার জন্য শাড়ি কিনতে এসেছি শপিং মলে। আজ বাড়িতে অতিথিরা আসবে, সেখানে নিশ্চয়ই তুমি ওই সুতির শাড়ি অথবা সেদিনের কেনা সেলোয়ার কামিজ পরবে না? আফটার অল রুদ্র নীল সেনগুপ্তের ওয়াইফ তুমি, তাই তোমাকেও ভালো জামা কাপড় পরতে হবে, তাই না? কিন্তু সমস্যাটি হলো আমি তোমার বডি সাইজ জানি না। তোমার জন্য ব্লাউজ কিনতে এসেছি, এবার দয়া করে তোমার সাইজটা বলো, যাতে সঠিক সাইজের ব্লাউজ আমি কিনে নিয়ে যেতে পারি, যাতে তুমি আজ কিছুক্ষণ বাদে পরতে পারো। একদমে কথাগুলো বলেই রুদ্র আবার শ্বাস ছাড়ল। তনুশ্রীর তো লজ্জায় কান গরম হয়ে গেছে, শ্বাসগুলো ভারী হয়ে গলার মধ্যে আটকে আসছে মনে হয়। ভাবছে লোকটার বুদ্ধিশুদ্ধি সব হারিয়ে গেল নাকি, তার ছেঁড়া পাগল কোথাকার। এইভাবে কেউ কারো সাইজ জিজ্ঞেস করে, এখন কিভাবে উত্তর দিবে সে? লজ্জা করে না বুঝি নিজের সাইজ বলতে? ওপাশ থেকেই রুদ্রের গলা আবার শুনতে পেয়ে তনু বলল, আপনি দোকানের মেয়েটিকে দিন, আমি তাকে বলে দিচ্ছি, সে আপনাকে সাহায্য করবে। রুদ্র আবার হাসলো মনে মনে। সত্যিই ভীষণ লাজুক মেয়েটি। তারপর ফোন নিয়ে কাউন্টারে চলে গেল। সত্যিই কাউন্টারের মেয়েটি শোনার পর তাকে হেল্প করলো ব্লাউজ এবং বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র কেনাকাটা করতে। আমি তোমার নাতনিকে এ বাড়িতে আর রাখবো না, কোনোভাবেই না। আমার মেয়ের শেষ চিহ্নকে আমি এবার থেকে নিজের কাছে রাখবো। আপনি আমার মেয়েকে কিছুতেই নিজের কাছে রাখতে পারবেন না, কারণ আমি ওর বাবা। আমি বেঁচে থাকতে কারো ক্ষমতা নেই আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবে। চ্যালেঞ্জ দিচ্ছ আমায়? ওকে, তোমার চ্যালেঞ্জ আমিও অ্যাকসেপ্ট করে নিলাম। এবার তুমি দেখবে তোমার কি অবস্থা করে ছাড়ি। আর ওই মেয়েকে কিছুতেই আমার মেয়ের জায়গা নিতে দিব না, কোনো মতেই না। তোমার ঘরে পাখির মা হয়ে যদি কেউ আসে, সে শুধু আমার তানিয়া, আর কেউ না। বুড়ো বয়সে আপনার বুদ্ধি ভ্রম হয়েছে আন্টি। আপনি ডক্টর দেখান, কারণ আপনি যার কথা বলছেন সে অলরেডি আমার বিয়ে করা বউ। তাই আপনার ইচ্ছে পূরণ করতে ওকে বাদ দিতে পারবো না। আর রইল তানিয়ার কথা, তাকে আমি কখনোই বোন ছাড়া অন্য কিছু নজরে দেখিনি।
ওকে, ঠিক আছে, এবার যা হবে তার জন্য তৈরি থেকো। গুড বাই। বলেই সপরিবারে বেরিয়ে গেলেন নীতির মা বাবারা। ড্রয়িং রুমে সকলে স্তব্ধ। সরোজিনীর চোখে মুখে আতঙ্কের ছাপ। রোদ্দুর বাবু আর শুভ্র চিন্তিত মুখে মাথা নিচু করে বসে আছেন। চন্দনা আর মেঘনা দুজনে এক দৃষ্টিতে সকলের মুখ দেখছে, কিন্তু কিছু বলার সুযোগ পাচ্ছে না। ওদিকে পাখিকে কোলে নিয়ে ঘরের দরজা আটকে এক নাগাড়ে কেঁদে চলেছে তনুশ্রী। ভয়ে আতঙ্কে তার কলিজার জল শুকিয়ে গেছে। মনে হচ্ছে যেন আর কিছুক্ষণের মধ্যেই তার অন্তরটা শুকিয়ে মরুভূমিতে পরিণত হবে। কিছুক্ষণ আগের ঘটনা। রুদ্র শপিং করে বাড়িতে এসে দেখে ডাইনিং হলে চারিদিকে সাজো সাজো রব, বিভিন্ন পদ রান্নায় বাবুর্চিরা ব্যস্ত। সরোজিনী সকাল থেকে তদারকি করে চলেছেন। হাজার হোক পরিণতির পরিবারের লোক বলে কথা, আজ পরিণীতি সবার মাঝে না থাকলেও তাকে সবাই ভালোবাসে, সম্মান করে। সেই কারণেও তাদের প্রত্যেকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে। রুদ্র শপিং ব্যাগটা হাতে নিয়ে রুমে এসে দেখে তনুশ্রী পাখিকে স্নান করিয়ে সুন্দর করে সাজাচ্ছে। মাথার কোকড়া চুলগুলোকে দুপাশে দুটো ঝুঁটি করে দিয়েছে। ঝুঁটির দুপাশে আবার চকচকে পাথরের ঝুল দেওয়া ক্লিপ দিয়ে দিয়েছে। গায়ে পিঙ্ক কালারের প্রিন্সেস ড্রেস। সত্যি সত্যি প্রিন্সেস লাগছে। রুদ্র হাতের ব্যাগটি তনুশ্রীকে ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যেয়ে বলল, কারণ এক্ষুনি নীতির বাড়ির সবাই চলে আসবে। তনুশ্রীও রুদ্রের কথা মতো রেডি হয়ে এলেই জোর করে আশীর্বাদে দেওয়া গহনার বাক্সটি হাতে ধরিয়ে দেন সরোজিনী। এক প্রকার নিচু হাতে পরিয়ে দেন। বেশ কিছুক্ষণ পর রুদ্রদের বাড়িতে নীতির পরিবার এসে পৌঁছলেন। তানিয়ার চোখে মুখে তখন ভীষণ রকমের প্রশান্তি। আজ এত দিন বাদে তার মনের ইচ্ছে যেন পূরণ হতে চলেছে। সন্তান সম বোনের মেয়ের জন্য সুপ্রিয়া দেবী সব করবেন, কারণ নীতি চলে যাওয়ার পর তার সেই শূন্য স্থান তানিয়া পূরণ করেছে। আর তাছাড়া পাখির মা হিসেবে তানিয়া বেস্ট, কারণ দিদির মেয়েকে একমাত্র বোনই ভালোবেসে আগলে রাখতে পারবে, এটা তার বিশ্বাস। এ বাড়িতে আসার পর থেকে সরোজিনী তাদেরকে যত্ন আত্মিতে কোনো কমতি রাখেননি। চা জলখাবার খাওয়ার এক পর্যায়ে সুপ্রিয়া দেবী বললেন, দিদি ভাই, আমি আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনাদের অনুমতি পেলে ভীষণ কৃতজ্ঞ হব। আরে আপনি যা বলার নিঃসংকোচেই বলতে পারেন, এতে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমারও আপনাদের কিছু বলার আছে। রুদ্রের অ্যাক্সিডেন্টের খবর শুনেই অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আজ আর কোনো বাহানা শুনবো না। আজ রুদ্রের কিছু একটা হয়ে গেলে আমার নাতনের কি হতো? মাকে তো সে আগেই হারিয়েছে, এবার বাবাকে হারালেও তো পুরো অনাথ হয়ে যেত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রুদ্রকে আবার বিয়ে দেব। বিয়ান, আপনার স্বপ্ন আপনার জামাই আগেই পূরণ করে দিয়েছে। প্রত্যেকের স্তব্ধ হয়ে গেছে কথাগুলো শুনে। বিশেষ করে তানিয়া আর মিসেস সুপ্রিয়া হতভম্ব। সত্যিই তারা কথার মানে বুঝেও বুঝতে পারছেন না। রুদ্র তাদের মনের আশা আগেই পূরণ করে দিয়েছে মানে? ওনাদের হতভম্বতা কাটাতেই আবার সরোজিনী বিস্তার হাসলেন। এবার রোদ্দুর বাবু আর একটু চমকে দিয়ে তনুশ্রীকে ডাকলেন। তনুশ্রী, মা, বাইরে এসো। তনুশ্রী রুদ্রের কেনা সেই সুন্দর নীল রঙের সিল্কের শাড়ি পরে এবং সরোজিনীর দেওয়া গহনাগুলো পরে পাখিকে কোলে নিয়ে এলো ড্রয়িং রুমে। সকলেই তনুশ্রীকে দেখে অবাক হওয়ার শেষ সীমানায়। সরোজিনী সোফা থেকে উঠে গিয়ে তনুশ্রীকে সবার সামনে এনে দাঁড় করালেন। পাখিকে কোল থেকে তুলে নিয়ে মিসেস সুপ্রিয়ার কোলে তুলে দিয়ে আবার আসলেন তনুশ্রীর কাছে। তারপর লাজুক চোখে নিচের দিকে তাকিয়ে থাকা তনুশ্রীর কাঁধে হাত দিয়ে ছড়িয়ে পড়লেন। ও হলো তনুশ্রী, আমার রুদ্রের বউ। 1 মাস হলো বিয়ে হয়ে গেছে, বাড়িতে এসেছে। হতবাকে উত্তেজিত হয়ে তানিয়া সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তারপর হঠাৎ বলে উঠল, হোয়াট? আচমকা মেঘ ফেটে বজ্রপাত যেমন কড়কড় করে ওঠে, সমুদ্রের বুকে ওঠা সুনামি হঠাৎ যেমন আছড়ে পড়ে উপকূলে, হরপা মানে যেমন নদীর দুকুল ভাষায় ভূমিকম্পে হঠাৎ করে নড়ে ওঠে ইমারত, ঠিক তেমনি তানিয়ার মনে করা স্বপ্নের প্রাসাদ মুহূর্তেই কম্পিত হলো। তনুশ্রীকে চোখের সামনে দেখে হিতাহিত জ্ঞান ভুলে বসল। সোফা থেকে উঠে হতভম্বের ন্যায় চোখ মুখ পাকিয়ে বলে উঠল, হোয়াট?
ঘর শুদ্ধ সকলের চোখে বিস্ময়। ততক্ষণে সোফা থেকে উঠে দাঁড়িয়েছে সুপ্রিয়া দেবী, পীয়ূষ আর নীতির বাবা শেখর দাশগুপ্ত। তিনি বরাবরেরই শান্ত লোক, অতিরিক্ত কথা বলা, কোনো বিষয়ে অভিযোগ করা তার স্বভাবে নেই। কিন্তু তিনি এই মুহূর্তে এইরকম একটা সিদ্ধান্তে চুপ থাকতে পারলেন না। এসব কি হচ্ছে রৌদ্র? আনসার মি। তোমার মা যা বলেছেন তা কি সত্যি? রুদ্র সম্মতি দেওয়ার ন্যায় মাথা নাড়িয়ে উত্তর দিল। পীযূষ চুপ থাকতে পারল না। মুহূর্তেই এরকম একটা কথা শুনে তার রাগের চরম বিস্ফোরণ ঘটল। আমি সত্যিই ভাবতে পারছি না রুদ্রতা, তুমি এমন কিছু করবে। আমার দিদি মারা গেছে সবেমাত্র 1.5 বছর হলো। এরই মধ্যে তুমি বিয়ে করার জন্য উঠে পড়ে লেগে গেছো। ঠিক আছে, বিয়ে করেছো, খুব ভালো কথা। তোমার একবারও কি মনে হয়নি নীতির বাবা মা ভাই এখনও বেঁচে আছে? তাদের কাউকে জানানো উচিত, কারণ তোমার লাইফের সঙ্গে এখন আমার ভাগিনার লাইফ জড়িত। তোমার নেওয়া একটা ভুল ডিসিশন তার লাইফটাকে শেষ করে দিতে পারে চিরকালের জন্য। আমাদেরকে না জানিয়ে এইভাবে অপমান করতে পারলে তুমি রুদ্রতা, আমরা কি তোমার বাধা দিতাম বিয়ে করতে? ছি রুদ্রতা, ছি। কথাগুলো রুদ্রের হৃদয় ছিঁড়ে বেরোলো। আসলেই তো ও তাদের অপমান করতে চায়নি, তবুও পরিস্থিতির চাপে পড়ে হয়ে গিয়েছে। যতই পরিস্থিতির চাপে পড়ে হোক না কেন, অপরাধী তো সে। সরোজিনী, তনুশ্রী, শুভ্র, রুদ্র, রোদ্দুর প্রত্যেকেই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে ওদের সামনে। শেখরবাবু এদের এই নীরবতা একদম সহ্য করতে পারলেন না। তোমার থেকে এমনটা আশা করিনি আমি, রৌদ্র। মনে পড়ে তোমার সেই দিনের কথাগুলো? আমার স্টুডেন্ট ছিলে তুমি আর নীতি, দুজনে। মেয়ে বলে আমি তাকে কখনোই আলাদা নজরে দেখিনি। আমার চোখের সামনে দুজনে প্রেম করলেও বাধা দেয়নি কখনো। তবে একজন বাবা হিসাবে একজন ক্লাসের ক্লাসমেট হওয়ার দুজনের প্রেম সম্পর্কে আমি সেদিন মেনে নিতে চাইনি। তবুও তোমার নীতির প্রতি ভালোবাসার টান দেখে, ওর প্রতি পাগলামো দেখে আমি রাজি হয়েছিলাম তোমাদের সম্পর্ক মেনে নিতে। ভেবেছিলাম তুমি নীতিকে সম্মান করো, ভালোবাসো। এতদিন পর্যন্ত সেই বিশ্বাস আমার ঠিকই ছিল, কিন্তু আজ মানতে বাধ্য হচ্ছি পৌরশালী প্রয়োজনীয়তা কাছে তুমি নিজের ভালোবাসাকে বিকিয়ে দিয়েছ, অসম্মান করেছ। তুমি নীতির ভালোবাসা। তোমার এই সিদ্ধান্তটা নেওয়ার আগে একবারও মনে হলো না নীতির বাবা মা আছে, তারা তোমার বাবা মায়ের সমান। তাদের কাছ থেকে একবার অন্তত এ বিষয়ে আলোচনা করে নেওয়া উচিত। ঠিক আছে, তুমি বিয়ে করতে চাও, এতে আমরা খুশি, খুব খুশি হতাম। মেয়ে তোমার সামনে আমরা রেডি করে রেখেছি নীতির বোন তানিয়াকে, যে পাখির মাসি এবং নীতির নিজের বোন, যে শুধুমাত্র তোমার স্ত্রী হিসেবে প্রৌঢ়শালী প্রয়োজনীয়তা মেটাতে শুধু তা নয়, তোমার মায়ের মা হিসাবে তাকে আজীবন নিজের বুকের সাথে আগলে রাখত। মায়ের ভালোবাসা পেত আমার মা হারানো নাতনিটা। রুদ্র দুহাতে নিজের কান চেপে ধরল। অপমানে জর্জরিত হয়ে আর নিতে পারছে না কথাগুলো। রুদ্রের বাবার রোদ্দুর আর শুভ্র এবার আর চুপ থাকতে পারলেন না। ব্যাঘ্র আটকানো গলায় শুভ্র বলল, এবার একটু থামুন মেসমশাই। না জেনে শুনে আপনারা এইভাবে আমার ভাইকে দোষারোপ করতে পারেন না। কি জানেন আপনারা আমার ভাইয়ের বিয়ে করার মতন এমন একটা কঠিন সিদ্ধান্ত সম্পর্কে? কিছুই জানেন না আপনারা। তাই কোনো কিছু না জেনে শুনে আগেভাগে এমন কিচ্ছু বলবেন না যার জন্য ভবিষ্যতে আপনাদের নিজেদেরই নিজেকে ধিক্কার জানাতে হয়। ওহ, জাস্ট শাট আপ। একজন পুরুষ মানুষ বিয়ে করবে একজন সুন্দরী ললনাকে, তার জন্য আবার ঘটনা ঘটতে হয় নাকি? সুন্দরী কচি মেয়ে দেখলে সবারই লোভ লাগে। নিশ্চয়ই তোমার ভাই ওই মেয়ের সঙ্গে এতগুলো দিন ধরে ফষ্টি নষ্টি চালাচ্ছিল, তাই তো উপায় অন্তর না পেয়ে সবাই মিলে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। এটাই শোনাবে তো? মুখটা বন্ধ করুন আপনার। রাগে গর্জে উঠল রুদ্র। পরিস্থিতি বেগতিক দেখে রোদ্দুরবাবু সকলকে শান্ত হতে বললেন। এদিকে ভয়ে তনুশ্রী সরোজিনীর এক হাত চেপে নিঃশব্দে চোখের জল ফেলছে। ও সত্যিই ভাবেনি এভাবে ওর কারণে পরিবারের মধ্যে ঝামেলা বেঁধে যাবে। সরোজিনীও কেঁদে ফেলেছেন এমন পরিস্থিতি দেখে। ওদিকে পাখি তার মাম্মাকে কান্না করতে দেখে কান্না শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। পাখিকে কাঁদতে দেখে রুদ্র তাড়াতাড়ি পাখিকে ওখান থেকে
থেকে উঠিয়ে তনুর কোলে দিয়ে তনুর হাত ধরে টেনে নিয়ে নিচের রুমে এনে দরজা আটকে দিল। রুদ্রের রাগে অগ্নিলাল চক্ষু দেখে তনুশ্রীর হাত পা কাঁপছিল প্রচণ্ড পরিমাণে। এদিকে রোদ্দুর বাবু আর শুভ্র দুজনে মিলে বাদবাকি সবাইকে সামলাতে ব্যস্ত। মেঘনা আর চন্দনা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থিতির মজা লুফে নিচ্ছে, কারণ এই মুহূর্তে তনুশ্রীর অপমান মেঘনার চন্দনা দুজনের হৃদয়ে দারুণ প্রশান্তি তৈরি করেছে। প্লিজ মাসিমা, মেসমশাই, একটু শান্ত হন। আমি আপনাদের সবটা শোনাচ্ছি। সবটা শোনার পর বুঝতে পারবেন ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার ভাইকে এমন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু সুপ্রিয়া দেবী কিছুতেই শান্ত হচ্ছেন না। বিজস্ত সেই চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছেন। রোদ্দুরবাবু শেখরবাবুর হাত ধরে বললেন, দাদা, প্লিজ, আমরা যা বলতে চাইছি এই মুহূর্তে একটু শুনুন। তারপর যদি মনে হয় আমরা অপরাধী, তারপর আপনাদের দেওয়া সমস্ত রকমের শাস্তি আমরা ভোগ করতে রাজি। শেখরবাবু থামালেন দুজনকে। তানিয়া অনেক আগেই বরফের মতো জমে গেছিল। রুদ্র আর শুভ্রের রিকোয়েস্ট শুনে তারও আগ্রহ বৃদ্ধি পেল। কি এমন কারণ হতে পারে যার জন্য রুদ্রকে এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে? সে জানবে, অবশ্যই জানবে। তৎক্ষণাৎ মাসির হাত চেপে ধরে বলল, শান্ত হও মিমি, শোনোই না ওনারা কি বলতে চান। তানিয়ার চোখের দিকে তাকিয়ে শান্ত হলেন সুপ্রিয়া আর পীযূষ। অতঃপর রোদ্দুরবাবু আর শুভ্র মিলে সেদিনের পরিস্থিতি এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত ভেঙে বললেন সকলের সামনে। রুদ্রের কার অ্যাক্সিডেন্ট, তনুশ্রীর তাকে বাঁচানো, নিজের বাড়িতে আশ্রয় দেওয়া, তনুশ্রীর বিয়ের দিনে বরের অ্যাক্সিডেন্ট, তারপর তার বিয়ে ক্যান্সেল, অপবাদ দিয়ে মেরে ফেলার চক্রান্ত, পরিবারের উদ্বাস্তু হওয়ার সম্ভাবনা। এর পরিপ্রেক্ষিতে রুদ্রের তনুশ্রীর পরিবারকে এবং তনুশ্রীকে বাঁচাতে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া। সকল কিছু শুনে পীযূষ আর শেখরবাবু শান্ত হলেও সুপ্রিয়া দেবীকে কিছুতেই শান্ত করা যায়নি। সেই সময় তিনি হুট করে দাবি করে বসেন, রুদ্র বিয়ে করেছে ভালো কথা, তিনি তার নাতনিকে এখানে রাখতে চান না। আর যদি মেয়ে ফেরত পেতে হয় তাহলে তনুশ্রীকে তালাক দিতে হবে। সুপ্রিয়া দেবীর এই কথা শুনেই রুদ্র আর সুপ্রিয়া দেবীর মাঝে চ্যালেঞ্জ ছোড়াছুড়ি হয়। তার পরপরই তারা রুদ্রদের বাড়ি থেকে বেরিয়ে আসেন সপরিবারে। বর্তমান পরিস্থিতি, পাখিকে কান্না থামিয়ে আদর করতে করতে ঘুম পাড়িয়ে দিয়েছে তনুশ্রী। সরোজিনী আর রোদ্দুর নিজেদের ঘরে চিন্তায় আচ্ছন্ন হয়ে শুয়ে আছে। চন্দনা আর মেঘনার রুমে দুই বোনে মিলে ফুসুর ফাসুর করতে ব্যস্ত। শুভ্র তার নিজের রুমে মাথা চেপে বসে আছে। রুদ্র বাড়িতে নেই, সে এখন বর্তমানে কোথায় আছে কেউ জানে না। আমায় তুমি ক্ষমা করে দাও নীতি। আমি কি সত্যি অপরাধী? তরুশ্রীকে নতুন জীবন দান দিয়ে, তাকে নিজের জীবনের স্থান দিয়ে সত্যি কি আমি অপরাধ করে ফেলেছি? তোমার বাবা মায়ের সিদ্ধান্ত অনুযায়ী তানিয়াকে বিয়ে করলে কি আমি ঠিক করতাম? পাখিও কি সত্যি সত্যি নিজের মায়ের ভালোবাসা পেত? আমি আজ নিজের সিদ্ধান্তেই দ্বিধা দ্বন্দ্বে ভুগছি। আমাকে সামলাও এসে নীতি, আমাকে সামলাও। আমি যে ভেঙে পড়েছি। এই মুহূর্তে তোমাকে বড্ড বেশি প্রয়োজন আমার নীতি। প্লিজ ফিরে এসো, প্লিজ নীতি, প্লিজ। রুদ্র কাঁদছে। যে পুরুষ মানুষটি বিগত 1.5 বছরে নিজের প্রেয়সীর জন্য অশ্রু জমাট বেঁধে রেখেছিল, দু চোখ দিয়ে বয়ে ঝরে যেতে দেয়নি, যদি কখনো সেই দুঃখ আর ভালোবাসা ফিকে হয়ে যায় সেই ভয়ে আজ কিছু আপন মানুষের কথার আঘাতে তা বাঁধ ভাঙা ধারার ন্যায় দু চোখ বেয়ে ঝরে পড়ছে। সারা দিন বসে গঙ্গার পাড়ে নিজের অশ্রু বিসর্জন করেছে সে। বাবুঘাটে যে পারে নীতির অস্থি বিসর্জন হয়েছিল, সেখানে গিয়ে সারাদিন গড়িয়ে রাত পর্যন্ত নীতিকে মনে করে চোখের জল ফেলেছে। সন্ধ্যা গড়িয়ে যখন রাত হয় তখন টনক নড়ল রুদ্রের। সময় দেখার জন্য মুঠোফোনটা অন করতেই দেখে প্রায় 150 এরও বেশি মিসড কল, তাও আবার দাদা আর বাবার নম্বর থেকে। চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কিন্তু আফসোস তা আর করা হয়ে ওঠে না। ক্লান্ত অবসন্ন শরীরে গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। প্রায় ঘন্টা খানেকের শেষে পৌঁছয় নিজের বাড়িতে। আস্তে ধীরে রুমে এসে দেখে পাখিকে খাবার খাওয়াচ্ছে তনু। পাখিও খুব শান্ত হয়ে তার মায়ের কোলে বসে মায়ের হাতে খাবার খাচ্ছে। তনুর দিকে চোখ যেতেই বুক চিরে একটা হতাশার
শ্বাস বেরিয়ে এলো। ক্লোজেট থেকে জামা কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে পড়ল সোফায়। আজ আর খাবার প্রতি ধ্যান নেই কারো। শেফালি ডাইনিং টেবিল থেকে রুদ্র তনুশ্রী দুজনের খাবার তুলে রাখলো ফ্রিজে, কারণ এই দুজন ছাড়া বাকিরা সবাই কিছু না কিছু মুখে দিয়ে শুয়েছে। মানুষের কপালে যখন দুঃখ নেমে আসে, হয়তো তার সব দিক থেকে পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তার ধ্বংসলীলা চালায়। সকালটা তো হলো সূর্যি মামার সুন্দর হাসি খুশি রৌদ্র উজ্জ্বল রূপটি দেখে, কিন্তু পরিবেশ পরিস্থিতি হয়তো রুদ্র আর তনুশ্রীর জীবনে ভয়ানক ঝড় সৃষ্টি করলো। তখন ঘড়িতে সময় সকাল 8টা বাজে। কলিং বেলের শব্দে দরজা খুলে শেফালি দরজা খুলতেই হুড়মুড় করে ঘরে ঢুকে কয়েকজন পুলিশ সহ কিছু মহিলা ও পুরুষ মানুষ। পেছনে পেছনে ভেতরে আসে সুপ্রিয়া দেবী।